এবার সেই প্রতিবেদনটা যেটার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন। আজকে অনেকগুলো ইনফরমেশন আছে এবং কত নাম বাদ গেল এই 58,20,000-এর পর সেই হিসেবটা এবার কিছুটা হলেও এসে পৌঁছেছে। 32 লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হয়েছিল অভূতপূর্বভাবে, তার মধ্যে 24 লাখ মানুষ শুনানিতে হাজির হলেও 8 লাখ মানুষ শুনানিতে আসেননি। 8 লাখ, ভাবুন একবার, নাম বাদ দেওয়ার সংখ্যাটা শেষ অবধি কত হতে পারে সবটা বলবো। তার আগে আজকের সবচেয়ে বড় ঘটনাটা দিয়ে শুরু করি। একটা ফর্ম 7 বোঝাই গাড়ি নাকি তৃণমূল আটকেছে এবং দুজন বিজেপি কর্মীকে নাকি আটক করা হয়েছিল, পরে অবশ্য তারা নাকি পালিয়েছে। এবং এখানে তৃণমূলের তরফ থেকে দাবি যে এই যে বাঁকুড়ার খাতড়াতে যে ঘটনাটা ঘটেছে সেখানে নাকি কয়েক হাজার ফর্ম 7 ছিল বিজেপির তরফ থেকে, তারা তৃণমূলের যারা কর্মী তাদের নাকি নাম বাদ দেওয়ার চেষ্টা করছিল। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছে, বিজেপি নেতা সুভাষ সরকার বলেছেন আমাদের এরা বিএলওদের কাছে ফর্ম 7 জমা দিতে পারেননি, ফর্মগুলো সবাই একত্রিত করে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, অনেক ফর্ম এখনো ফিল আপ হয়নি, তৃণমূল গুন্ডা লাগিয়ে আমাদের ফর্ম চিন্তাই করে নিয়েছে। কোনটা সত্যি সেটা অবশ্য আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারবো। যেটা দিয়ে প্রতিবেদন শুরু করেছিলাম, আপনারা জানেন মোট 1,26,00,000 ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে। তার মধ্যে প্রথমেই যাদের নাম নো ম্যাপিং ছিল এমন 32 লক্ষ মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। দুদিন আগেই এই 32 লাখের শুনানি শেষ হয়ে গেছে। যারা বিভিন্ন সংবাদপত্রের অনলাইন এডিশন দেখছেন, টিভি চ্যানেল দেখছেন, বিভিন্ন রকমের খবর দেখছেন এবং আমাদেরকে বলছে অমুক এটা বলছে, আপনি কি বলছেন, তাদেরকে প্রত্যেকটা মানুষকেই বলে রাখি যে এই যে খবরগুলো আমি আপনাদের কাছে বলছি, এতগুলো আপডেট নিয়ে বসেছি, প্রত্যেকটাই হচ্ছে একেবারে ইলেকশন কমিশন মানে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাওয়া নথি নিয়েই আপনাদের বলছি। ফলে এর মধ্যে কোন রকম মিথ্যা নেই। খবরের সঙ্গে কখনো আপোষ করব না। 2001 থেকে মিডিয়ায় আছি, 26 বছর রানিং। এই রাজ্যে আমিও পরিবর্তন চাই, আপনাদের অনেকের মতন। এই চোর, চিটিংবাজ, দুষ্কৃতিবাজ, তোষণরাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতার দলটাকে আমিও এই রাজ্যের ক্ষমতায় আর দেখতে চাই না। কিন্তু খবরটা খবরের মতোই হবে। সেই খবরটা আপনার পছন্দ হলো কিনা, সেই খবরটা আমার পছন্দ হলো কিনা, এটা কিন্তু আমি দেখি না। খবর খবরের মতন হবে। খবরটা বলার পর যখন আমি আমার মতামত দেবো, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেটার সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন, কিন্তু খবরটা একেবারে ইলেকশন কমিশন মানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেই এই খবরটা এসেছে। এই খবরে কোনো রকমের কোনো ভেজাল নেই। আপনারা যে কেউ নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে একেবারে চেক করে নিতে পারেন। আমি এই খবর করার আগে নির্বাচনী আধিকারিকের দপ্তরে ফোন করে খবর কনফার্ম করার পর আপনাদের বলি। তাই যারা এখনো বলছেন অমুক এটা দেখালো, অমুক ওটা দেখালো, প্লিজ অন্তত আমাকে বলবেন না। 32 লক্ষ মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছিল যাদের নাম নো ম্যাপিং হয়ে গেছিল, অর্থাৎ যাদের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল না বা তাদের পরিবারের বাবা মায়ের নাম কারো ভোটার তালিকায় ছিল না, এরকম ভাবে নো ম্যাপিং হয়ে গেছিল 32 লাখ। আপনারা অনেক আগেই জানেন, আমাদের প্রতিবেদন যারা দেখেন। এই 32 লাখের শুনানি শেষ হয়েছে, দুদিন হয়ে গেল। যেটুকু নির্বাচনী আধিকারিকের দপ্তর বলছে 24 লাখ শুনানিতে এসছে, 8 লাখ আসেনি। আমি জিজ্ঞাসা করলাম এই 8 লাখের নাম কি বাদ চলে যাবে? নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে যদি না আসে হিয়ারিং এ তাহলে এই 8 লাখের নাম বাদ চলে যাবে, কিন্তু তাদের সুযোগ আছে 31শে জানুয়ারি অবধি। অর্থাৎ এখনো প্রায় 2 সপ্তাহ তাদের হাতে আছে। 31শে জানুয়ারির মধ্যে এই 8 লাখ মানুষকে হিয়ারিং এ আসতে হবে এবং নিজেদের ভোটার হিসাবে যোগ্যতা প্রমাণ করতে হবে। আর যদি না আসে তাহলে এই 8 লাখের নাম ফাইনাল ভোটার তালিকায় থাকবে না। 24 লাখ মানুষ শুনানিতে এসছে যাদের নাম নো ম্যাপিং হয়েছিল, এদের শুনানি হয়েছে। এরা যে নথিপত্রগুলো নিয়ে এসেছিল সেই নথিপত্র আপডেটেড হয়েছে এবং জানা যাচ্ছে এই 24 লাখের মধ্যে যাদের নথি আপডেট হয়েছে তাদের এবার চেক করা হবে। কিন্তু এই 24 লাখ যারা শুনানিতে এলো, এদের মধ্যে আবার প্রায় 11,000 ভোটার কোনো নথি নিয়ে আসতে পারেনি। এক্সাক্ট সংখ্যাটা হচ্ছে 11,472 জন। এদেরকেও শুনানিতে আবার ডাকা হচ্ছে, নথি নিয়ে আসতে বলা হয়েছে। এদের জন্য 31শে জানুয়ারি অবধি সুযোগ আছে। কিন্তু নির্বাচনী আধিকারিকের কাছে যেটা খবর, এদের শুনানিতে মনে হয়েছে এদের কাছে কোনো নথি নেই। সেক্ষেত্রে এই 11,472 জনের নাম ওই 58,20,000 নামের সঙ্গে জুড়ে যাবে যাদের নাম বাদ দিতে চলেছে
ইলেকশন কমিশন। 11,472 জন ভোটারের নাম বাদ পড়তে চলেছে। কেন বলছি পড়তে চলেছে? কারণ এদেরও আবার নথিপত্র নিয়ে এসে 31 জানুয়ারি অবধি সুযোগ আছে। ফলে এই 32 লাখ থেকে আপাতত চেকিং এর আগে 8 লাখ হিয়ারিং এ আসেনি, এই 8 লাখ, এবং হিয়ারিং এ যারা নথি আনেনি 11,472 জন, 8,11,472 জনের নাম বাদ যেতে চলেছে যদি না এরা 31 জানুয়ারির মধ্যে হিয়ারিং এ এসে নিজেদের নথি দেখায়। সংখ্যা বাড়ছে, কিন্তু বলেছিলাম না এই সংখ্যাটা বাড়বে। বাকি যে 24 লাখ এলো, যাদের মধ্যে থেকে যারা নথি আনেনি এই 11,000, এদের নাম তো বাতিল হয়ে যাচ্ছে, আরো 14 দিন এরা সুযোগ পাচ্ছে। কিন্তু বাকি এই যে 24 লাখ যাদের হিয়ারিং হলো, তাদেরও কিন্তু এখনো নথিপত্র আপডেটেড পুরোটা হয়নি। নথিপত্র আপডেট হয়ে চেক হয়ে দেখা হবে যে এদের মধ্যে কতজনের নাম বাদ যাবে। এরপরে বাকি যে এই যে 1,26,00,000, 32 লাখের শুনানি শেষ। এবার বাকি এই 94,50,000 শুনানি শুরু হয়ে গেছে। তাদের মধ্যে কয়েক লাখের শুনানি প্রায় শেষ হয়ে গেছে। ফলে আপাতত এই 32 লাখের শুনানি শেষ। এবার 94,50,000 নাম শুনানিতে এসছে, তাদের এক এক করে ডাকা হবে। আপনাদের আগের দিনই বলেছি প্রায় 70-72 লাখ লোক ইতিমধ্যে নোটিশ পেয়ে গেছে। এবং এই যে 11,472 জনের নাম বাদ গেল, এটাতেও ক্যালকুলেশন করে দেখা গেছে এই 11,472 জনের মধ্যে 9,000-এর বেশি মানুষের নাম শুধুমাত্র নদিয়া থেকে বাদ গেছে। এবং এখানে মনে করা হচ্ছে যে নদিয়াতে এই মতুয়া অধ্যুষিত জেলাতেই কিন্তু 9,000-এর নাম বাদ যাচ্ছে, যেটা প্রাথমিক রিপোর্ট। ফাইনাল রিপোর্ট পেলে আমি আপনাদের ফাইনাল জানাতে পারবো। 11,472 নাম বাদ যাচ্ছে, এরা কোনো নথি আনতে পারেনি। 9,000 হচ্ছে নদিয়াতে, 1,000 যেমন হুগলিতে দ্বিতীয় স্থানে আছে, বাকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই 11,000 মানুষ আছে যাদের নাম বাদ যেতে চলেছে এই 11,000। এবং এই 8 লাখ যারা শুনানিতে এলোই না, এদেরকে 31 জানুয়ারি অব্দি সুযোগ দেওয়া হবে। আর না হলে ওই যে বললাম 8,11,000-এর নাম বাতিলের তালিকায় ঢুকে যাবে, এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে। এই যে 24 লাখ, এই যে 94,50,000, প্রায় 95 লাখ ভোটারকে ডাকা হবে এই 32 লাখের পর। এর মধ্যে কিন্তু ওই প্রায় 24 লক্ষ থেকে 28 লক্ষ ভোটার রয়েছে যাদের বাপের নামে ঘোটালা আছে। 50,93,000 ভোটারের বাবার নামে গন্ডগোল আছে। এর মধ্যে ওই যে বলেছিলাম আপনাদের 15 বছরের কম বাবা আর সন্তানের বয়সের তফাৎ 4,74,000, বাবা এবং সন্তানের বয়সের ব্যবধান 50 বছরের বেশি 7,85,000, ঠাকুরদার নাতির বয়সের কম 40 বছরের কম 2,50,000, প্রজেনিস 6 একজন ভোটারের সঙ্গে 6 জন উত্তরাধিকার নাম যুক্ত প্রায় 28 লক্ষের কাছাকাছি ভোটার। ওই যে বলেছিলাম না বাপের নামে ঘোটালা 28 লাখ, তারাও এই 50 লাখের মধ্যে আছে। এই বাপের নামে ঘোটালা অর্থাৎ একজন বাপ 6 জন 7 জন 8 জন 10 জন 12 জন ছেলে হয়ে গেছে, এর মধ্যেও প্রচুর লাখের পর উপরে মানুষ বাদ যাবে, নিঃসন্দেহে থাকুন। এই 28 লাখ যে 48,000 ভোটার রয়েছে বাপের নামে ঘোটালা, এদের অর্ধেকের বেশি নাম বাদ যাবে, এমনটাই নির্বাচনী আধিকারিক আশঙ্কা প্রকাশ করছে, যারা ভুল লোককে বাবা বানিয়ে নিয়েছে। ফলে এই 28,48,000-এর মধ্যে আবার সেই সব ভোটারও রয়েছে যাদের 45 বছর হওয়া অবধি ভোটার তালিকায় নাম ওঠেনি। বোঝাই যাচ্ছে এ সমস্ত ঘোটালাবাজ ভোটার। ফলে এই যে 94,50,000-কে ডাকা হবে, তার মধ্যে বাপের নামে গন্ডগোল 50 লাখ, অন্যকে বাপ সাজিয়েছে 50 লাখের মধ্যে 28 লাখ। ফলে নাম যে আরো কয়েক লাখ বাদ যেতে চলেছে এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সংখ্যাটা কত এটা আমরা 14 ফেব্রুয়ারির আগে আস্তে আস্তে আপনাদের দিতে পারবো বলে মনে হয়। 32 লাখের পর 1,36,00,000 নাম এই ডিসক্রিপেন্সিতে ছিল। বিএলওরা কিছু কিছু নাম ঠিক করেছেন, অ্যাপে আপডেট করেছেন, এবং সেখানে ওই প্রায় 94.5 লাখ লোককে এখন হিয়ারিং এ ডাকা হচ্ছে। 32 লাখ কমপ্লিট, তারপরে এই 94.5 লক্ষ ভোটারকে এখন ডাকা হবে। এর মধ্যে একটা ভালো খবর উঠে এসছে, আমাকে অনেকেই ফোন করেছেন, আমার মনে পড়ছে এই মুহূর্তে, যারা এই যে বিভিন্ন নিরাপত্তা সংস্থারে কাজ করেন, নিরাপত্তা সংস্থা বলতে নিরাপত্তা কর্মী, মানে এই যে সিআরপিএফ বাহিনী বলুন, সিআইএসএফ বলুন, বা ইন্ডিয়ান আর্মি বলুন, বা বিএসএফ বলুন, যারা বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে কাজ করেছেন, কোনো একটা জায়গায় ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, এমন মানুষ আছেন, বা এমন মানুষের সন্তানরা আছে, বা দেখা যাচ্ছে তাদের বাবারা এমন কাজ করেছেন সন্তানদের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল না, বা বাবাদের নাম ভোটার তালিকায় ছিল না, এমন অনেকে আমাকে ফোন করেছিলেন। তাদের জন্য একটা সুখবর আজকে দিতে পারছি।
আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কেন্দ্রের নির্বাচন কমিশনকে, আমাদের এখানে সিইও দপ্তর থেকে কেন্দ্রের নির্বাচন কমিশনকে কিছু প্রস্তাব বিবেচনার আর্জি জানানো হয়েছে। যেমন 2002 ভোটার তালিকাতে নাম পাওয়া যায়নি, তাদের বাবা মায়ের নামও পাওয়া যায়নি, কিন্তু তারা আদতে রাজ্য বা কেন্দ্রের সরকারি কর্মী ছিলেন, কেউ এই রাজ্যে কাজ করেছেন, কেউ ঘুরে ঘুরে কাজ করেছেন, তাদের হাতে এই যে 11টা নথি কিচ্ছু নেই। তাদের হাতে কি আছে? তাদের অনেকের হাতে এই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে কাজ করেছেন সেটার ডকুমেন্ট আছে এবং নিয়মিত পেনশন পাচ্ছেন। অনেক মহিলা আছেন যাদের কাছে কোনো রকমের ডকুমেন্ট নেই, কিন্তু তাদের স্বামীরা কেন্দ্র সরকারের কর্মচারী ছিলেন, বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে কাজ করেছেন, পেনশনের সার্টিফিকেট আছে। ফলে এই পেনশন সার্টিফিকেট দিয়ে বা এই যে হাজবেন্ড কাজ করেছেন সেই সার্টিফিকেট চেক করে যাতে এদের নাম ভোটার তালিকায় তোলা যায়, সেজন্য কেন্দ্রের নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছে আমাদের এখানকার সিইও দপ্তর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। শুধু তাই নয়, তারা বলেছে প্রয়োজনীয় নথির অভাবে যেন এই মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, যাদের হাজবেন্ডরা দেশের হয়ে কাজ করেছেন, বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে কাজ করেছেন, 2002 ভোটার তালিকায় নাম ছিল না, কোনো একটা রাজ্যে ছিলেন না, এখন তাদের কাছে এই 11টা নথির কোনোটাই নেই, কিন্তু তাদের কাছে হাজবেন্ডরা যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন তার প্রমাণপত্র রয়েছে, এবং তার চেয়েও বড় কথা কেন্দ্রীয় সরকারের পেনশনের নথি রয়েছেন। এগুলো যাতে অন্তর্ভুক্ত করা যায় সেজন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে নির্বাচন কমিশনে অনুরোধ জানানো হয়েছে। যেমন এই সন্তানদের SC ST সার্টিফিকেট, এগুলো যাতে দেখা হয়। সেগুলো এমন বহু পরিবার আছে যেখানে সন্তানদের কাছে তফসিলি জাতি বা তফসিলি জনজাতি শংসাপত্র থাকলেও বাবা মায়ের কাছে সেই সার্টিফিকেট নেই, বা বাবা মায়ের কাছে হয়তো আছে, ছেলের কাছে নেই। বেশিরভাগটা হচ্ছে বাবা মায়ের কাছে এই SC ST সার্টিফিকেট নেই, এবং নির্বাচন কমিশন মনে করছে যে তৎকালীন যুগে, আজ থেকে 20, 25, 30 বছর আগে বা আরো একটু আগে, এই রকমের নথির দরকার ছিল না, তাই তাদের কাছে নেই, যাদের ছেলে মেয়েদের কাছে রয়েছে। এটাকে গুরুত্ব দিতে নির্বাচন কমিশনের চিঠি লেখা হয়েছে, এবং নির্বাচন কমিশন বারবার বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নয়। বিভিন্নভাবে এই ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করছে নির্বাচনী আধিকারিকের দপ্তর। এদেরকে হিয়ারিং এ ডাকাও হতে পারে, নাও হতে পারে। হিয়ারিং এ ডাকলেও এরা প্রত্যেকেই 31 জানুয়ারি অবধি কিন্তু সময় পাবেন। ফলে যারা ভারতের হয়ে কাজ করেছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বিভিন্ন ফোর্সে ছিলেন, তাদের চিন্তা অনেকটাই লাঘব করার জন্য আমাদের এখানকার নির্বাচনী আধিকারিকের দপ্তর কিন্তু দেশের নির্বাচন কমিশনকে পরিষ্কার প্রস্তাব দিয়েছে। নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের ক্ষেত্রে একেবারে স্ট্রং, ঘরের জেলায় থাকা যাবে না। যারা ইতিমধ্যে ঘরের জেলায় 3-4 বছর কাজ করে ফেলেছেন তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে। নবান্নকে চিঠি পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের 2023 সালের 21 ডিসেম্বরের নির্দেশ অনুযায়ী যারা সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এমন কোন পুলিশ আধিকারিককে নিজের ঘরোয়া জেলা বা দীর্ঘদিন ধরে কর্মরত জেলায় রাখা যাবে না। ঘরোয়া জেলায় কাজ করতে পারবেন না, বা ঘরোয়া জেলা না হলেও সেখানেও যদি 3-4 বছরের বেঁচে থাকেন তাদেরকে সেখানে রাখা যাবে না। 31 মে 2026-কে বেস ডেট ধরে এই বদলি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7 মে 2026। জাতীয় নির্বাচন কমিশন বলছে যে সমস্ত পুলিশ আধিকারিক নিজের জেলা বা 4 বছরের বেশি কোন একটা জেলায়, 4 বছরের মধ্যে কোন একটা জেলায় 3 বছর পূর্ণ করেছেন, তাদের জেলা থেকে সরিয়ে দিতে হবে। কাদের ক্ষেত্রে ছাড় আছে? এই ছাড়টাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে ওই লক্ষিন্দরের বাসর ঘরে সাপ ঢোকার মতন ঢুকে পড়ে। কাদের ছাড় আছে? কম্পিউটারাইজেশন যারা করছে, স্পেশাল ব্রাঞ্চ যারা আছে, বা প্রশিক্ষণ শাখার মতো দপ্তরে কর্মরত পুলিশ আধিকারিকরা এর আওতায় বাইরে থাকবেন। আমরা 21 এবং 24 লোকসভাতে দেখেছিলাম, 21 বিধানসভাতে দেখেছিলাম যে এই সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কিছু প্রিয় পাত্রদের কিছু জনকে কম্পিউটারাইজেশনে ঢুকিয়ে দিয়েছিলেন, কিছু জনকে স্পেশাল ব্রাঞ্চে ঢুকিয়ে দিয়েছিলেন, কিছু জনকে এই প্রশিক্ষণ শাখার মতন দপ্তরে ঢুকিয়ে দিয়ে তাদেরকে দিয়ে ভোটটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। এই ফাঁক গলে কোনো পুলিশ অফিসার যাতে সুযোগ না নিয়ে নেন, এদিকে কিন্তু নির্বাচনী আধিকারিকদের দেখতে হবে। আমাদের রাজ্যটা কিন্তু বাকি 11টার তুলনায় একেবারে আলাদা। রাজ্যের সমস্ত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নির্দিষ্ট ফরম্যাটে ঘোষণা দিতে হবে তাদের কোনো প্রার্থী বা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নেই, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নয়, ভুল তথ্য দিলে কড়া বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আমি যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে মামলা করেছিলাম তাদেরকে তাহলে আর নির্বাচন কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না, কি বলেন? সিইও দপ্তর আরো অতিরিক্ত 1600 ইআরও দাবি করেছে। কারণ এই যে বললাম প্রচুর মানুষকে হিয়ারিং এ ডাকতে হচ্ছে, সংখ্যাটা 1,26,00,000, 32 লাখের শুনানি হয়ে গেছে, 94,50,000 শুনানি শুরু হয়ে গেছে।
প্রচুর লাগবে। সেজন্য 1600 ইআরও লাগবে, যেটা জেলা শাসকদের বলা হয়েছে। নির্বাচনী আধিকারিকদের রাজ্য সরকারকে কিন্তু জানানো হয়েছে 1600 জন ইআরও প্রয়োজন এই শুনানির জন্য। এখন অব্দি সিও দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ফর্ম 6 নতুন নাম তোলার আবেদন হয়েছে। এই যে খসড়া ভোটার তালিকা, এটা প্রকাশিত হওয়ার পরে 3,42,000, স্বাভাবিক, এরকম হয়েই থাকে। ফর্ম 6A বিদেশে বসবাসকারী ভোটার 542টা আবেদন জমা পড়েছে। ফর্ম 7 সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা, যেটা দিয়ে আমি আগে শুরু করেছিলাম আজকের প্রতিবেদন। ফর্ম 7 নাম বাতিলের আবেদন, 5,200টি নাম বাতিলের আবেদন জমা পড়েছে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে বা ব্যক্তিগত মানুষের তরফ থেকে। ফর্ম 8 ভুল সংশোধনের আবেদন হয়েছে 1,75,000। ফর্ম 7 নাম বাতিলের আবেদন জমা পড়েছে 5,200টা। আর তৃণমূল আজকে বাঁকুড়ার খাতড়াতে একটা গাড়ি ধরে দাবি করছে হাজার হাজার নাম বাতিলের ফর্ম ওই গাড়ি থেকে নাকি তারা উদ্ধার করেছে। নাম বাতিলের ফর্ম জমা পড়েছে মাত্র 5,200টা। ফলে তৃণমূলের এই মিথ্যা কথা, ফেক নিউজ চলেই যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তৃণমূলের মাথারা যদি, পিসি ভাইপো যদি দিনের পর দিন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে, একেবারে প্রকাশ্য জনসভায় মিথ্যা বলে বাংলার মানুষকে ঢপ দিতে পারে, বাংলার মানুষকে টুপি পরাতে পারে, তাহলে তৃণমূলের নেতা নেত্রীরা কি করবে? যেমন ঝাড় তার বাঁশ তো তেমনই হবে। এই হচ্ছে এখনকার অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বড় অভিযোগ করেছে যে ফোর্ট উইলিয়ামে বসে একজন কমেন্ট্যান্ট এসআইআর এর কাজ করছেন। আমাদের আপত্তি আছে, অন্তত আমার আপত্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সংবিধানকে চুলায় পাঠিয়ে দিয়েছেন। তাকে 2 বছরের জেল হওয়া উচিত। ইডি রেড করার সময় তিনি ইডির বাজেয়াপ্ত ফাইল ছিনিয়ে নিয়ে চলে এসেছেন। পরিষ্কার 2 বছরের জেল হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে এবং দেশের স্বরাষ্ট্র দপ্তরের দিকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফোর্ট উইলিয়াম অর্থাৎ ইন্ডিয়ান আর্মির দিকে আঙুল তুলে দিলেন। ফোর্ট উইলিয়ামে বসে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের যা খুশি বলুন, কোনো আপত্তি নেই। তিনি মোদীর বিরুদ্ধে বলুন, বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে বলুন, আমাদের এখানকার বঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে বলুন, কোনো আপত্তি নেই, বলতেই পারেন। রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলের বিরুদ্ধে যা খুশি বলতে পারে। কিন্তু আমার আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি ইন্ডিয়ান আর্মিকে এইরকম ভাবে দাগিয়ে দিতে পারেন না, আমার যথেষ্ট আপত্তি আছে। তিনি আজকেও বিএসএফ কে গালাগাল করেছেন, সীমান্ত রক্ষী বাহিনী সম্পর্কে আমার যথেষ্ট আপত্তি আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বিএসএফ সম্পর্কে, আমাদের যারা সীমান্তে গার্ড দিচ্ছেন তাদের সম্পর্কে এই রকমের একদম নোংরামি করবে, আমার আপত্তি আছে। আমাদের দেশের সেনাবাহিনী যারা ফোর্ট উইলিয়াম থাকে তাদের একজন কমান্ড্যান্টকে বিনা প্রমাণে বলছেন এসআইআর এর সঙ্গে যুক্ত আছে, আমার যথেষ্ট আপত্তি আছে। এই রকমের নোংরামি আর নির্লজ্জ মিথ্যাবাদীদের আপনারা কতদিন সহ্য করবেন? ইন্ডিয়ান আর্মির সম্বন্ধে মিথ্যা কথা বলে, বিএসএফ সম্পর্কে মিথ্যা কথা বলে, ভারতের যে সমস্ত নিরাপত্তা কর্মীরা যেখানে আছেন, সিআরপিএফ, সিআইএসএফ, তাদেরকে যাতা বলেন। এরকম নোংরা একজন রাজনীতিবিদকে আপনারা কতদিন সহ্য করবেন? আমার আপত্তি আছে। ইন্ডিয়ান আর্মির একজন কমান্ড্যান্ট সম্পর্কে এরকম বললে আমার যথেষ্ট আপত্তি আছে, ব্যবস্থা নিতে হবে। ইন্ডিয়ান আর্মিকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরো অনেক কিছু বলেছেন, সেগুলো নির্লজ্জের মূর্খামি জিনিসপত্র বলে আপনাদের আর সময় নষ্ট করে লাভ নেই। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। একটা চোর, চিটিংবাজ, তোষণ রাজ চলছে। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। শিক্ষকদের চাকরি চুরি করে দিচ্ছে। কি চুরি করেনি বলুন তো? গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, সরকারি জমি চুরি। এরকম একটা চোর সরকারকে আপনারা 15 বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন। আর এক পিসি ভাইপোকে আপনারা ভোট দিচ্ছেন, দিনের পর দিন নির্বাচন কমিশন সম্পর্কে নির্লজ্জ মিথ্যা কথা বলে যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে, বিএসএফ কে অপমান করছে, সিআরপিএফ, সিআইএসএফ কে অপমান করছে। অন্তত নিজেদের মান সম্মান তো বজায় রাখুন। কোন সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত মানুষের পক্ষে মমতার তৃণমূলকে কোনোদিন ভোট দেওয়া সম্ভব নয়। যারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আর ওই যে আমি বারবার যেটা বলি, পাপের ফল, তৃণমূলের এই সমস্ত পাপের ফল আপনাদের প্রত্যেককে দিয়ে যেতে হবে, যারা এত কিছু দেখার এবং জানার পরেও এই তৃণমূল, এই নোংরা দলটাকে ভোট দেবেন। পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে, কর্মফল তৃণমূলের সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেককে পেতে হবে, যারা এত কিছু দেখার পরেও, এত কিছু জানার পরেও নির্লজ্জের মতন শুধুমাত্র নিজেদের সামান্য সংকীর্ণ স্বার্থের জন্য তৃণমূলকে ভোট দিয়ে এই রাজ্য এবং দেশের সর্বনাশ করবেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা।
ভোটের আপডেট নিয়ে, ভোটার তালিকা সংশোধনের আপডেট নিয়ে যা কিছু জানাবো সবটাই ইলেকশন আধিকারিকের দপ্তর থেকে আসা খবর। এর মধ্যে ভুল হওয়ার কোন রকম কোনো সম্ভাবনা নেই। কারণ ওই যে বললাম, আমি কি পছন্দ করি, আপনি কি পছন্দ করেন, এটা আমার কাছে খবর যখন বলবো বড় কথা নয়, কি খবর হচ্ছে সেটাই হচ্ছে আসল কথা, যেটা আপনার পছন্দ হোক বা না হোক। ফলে সঠিক খবর যদি দেখতে চান তাহলে আপনাদেরকে আমার প্রতিবেদন দেখতে হবে, দ্য নিউজ বাংলার পর্দায় নজর রাখতে হবে। কারণ আমি আপনাদের বলেছি যে এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা, ভোটার তালিকা সংশোধন, এসআইআর নিয়ে এই রকমের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।